রোনালদো ফ্যান যারা কিনা রোনালদোর এরকম পারফরমেন্স দেখা তোমরা অনেক নিরাশ হয়েছো যে মেসি ওখান দিয়ে হ্যাট্রিক মারছে, এমবাপ্পে ডাবল গোল মারছে মানে ব্রেস, তারপর হালেন ব্রেস মারছে তার ডেবিউ ম্যাচে। ভাই তোমরা নিরাশ হও না, কারণ হ্যাঁ রোনালদোর এখন 41 বছর বয়স হয়ে গেছে, সেই গোল মারতে পারবে না, অতটা হেভিলি খেলতে পারবে না। বাট দ্য থিং ইজ, এই ছোট টুর্নামেন্ট তো রোনালদোর ড্রিম না, মাত্র 6-7 গেমের টুর্নামেন্ট, এটা কি রোনালদোর ড্রিম নাকি? কেন রোনালদো এটার মধ্যে গোল মারতে যাইবো ভাই? কেন ওর টিমের লেগে খেলবো? দরকার আছে ওর 1000 গোল দরকার, ও আরামসে এই টুর্নামেন্ট 6-7 গেম শেষ হয়ে গেলে 6-7 গেমও খেলতে পারবো না, তাও সন্দেহ আছে। বাট ওই 6-7 গেমের টুর্নামেন্ট শেষ হয়ে গেলে আবার যখন সৌদি যাবো মনে যা 1000 গোল মেরে দিব, ট্যাপ ইন হোক পেনাল্টি হোক মেরে দিব, ইজিলি মেরে দিব। অ্যান্ড তুমি আমাকে হেড দিতে পারো যে আমি রোনালদোরে ফালতু হেড দিতেছি, ক্রিটিসিজম দিতেছি, বাট ট্রাস্ট মি ব্রো, হি ডিজার্ভ ইট, হি টোটালি ডিজার্ভ ইট। হি মেক হিজ পার্সোনালিটি ইন দ্যাট কাইন্ড অফ সেন্স যে মানুষ ওকে হেড করবে, যারা মেসি ফ্যান আছে ওরা হেড করবে। মেসি ফ্যান কখনো না অন্য প্লেয়ারদের চিন্তা করে না যে মেসির ধারে কাছে কেউ আছে নাকি, এটা সেটা। মেসি অন্য লেভেলে আছে, মেসির আশেপাশে কেউ নাই, ওটা বলার দরকার নেই। বাট দ্য থিং ইজ, মেসির ধারে কাছে আওয়ার জন্য, রেলিভেন্ট থাকার জন্য মেসিকে নিয়ে বিভিন্ন কমেন্ট, ভাই অ্যাজ এ মেসি ফ্যান যারা কিনা বলে যে রোনালদোকে আমি দেখতে চাই ওয়ার্ল্ড কাপ নিতে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে, ভাই তুমি প্রকৃত মেসি ফ্যানই না। কারণ 2016-র পর যখন কিনা পর্তুগাল ইউরো জিতে, এত পরিমাণে ট্রোলের শিকার হয়েছে প্রতিটা মেসি ফ্যান বা প্রতিটা মেসি সাপোর্টার, বলার বাহিরে। ইন্টারন্যাশনাল ফ্লপ, ইন্টারন্যাশনালি কিছু করতে পারে না, এটা পারে না, ওটা পারে না, প্রতিটা ট্রফিকে ক্রিটিসাইজ করা, ইভেন আফটার উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ সেটাকে রিগ বলে দেওয়া, স্ক্রিপ্টেড বলে দেওয়া, পেনাল্টি বলে দেওয়া। ভাই অনেক কিছু সহ্য করছে মেসি ফ্যানরা। সো যারা কিনা উল্টাপাল্টা হেড দিতেছো যে না মেসি ফ্যানরা তো রোনালদোকে দেখতেই পারে না, হি মেড হিমসেলফ লাইক দ্যাট। অ্যান্ড এই ম্যাচের আগে রোনালদো ফ্যানরা হ্যাঁ অনেক এক্সপেকটেশন লাগাই দিচ্ছে, কারণ লাস্ট নাইট যেখানে কিনা 3টা ম্যাচ হয়েছিল, মারাত্মক 3টা ম্যাচ হয়েছে, ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট নাইট অফ অল টাইম। কেননা ফ্রান্সে এমবাপ্পে ব্রেস মারছে, এমবাপ্পে তুমি শিওর থাকো এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির দ্য বেস্ট প্লেয়ার অফ অল টাইম হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির, কারণ অলরেডি ও 3 নাম্বার ওয়ার্ল্ড কাপ চলতেছে, 2টা ওয়ার্ল্ড কাপ খেলছে, 2টার ফাইনাল খেলছে, একটা জিতছে, অলরেডি টপ 5 অল টাইম স্কোরারে চলে গেছে। ভাই সিরিয়াসলি এই সিজন পর, এই ওয়ার্ল্ড কাপের পর ও এমন হইতে অল টাইম টপ স্কোরারও হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের, মেসিরে ছাড়া হয়ে যেতে পারে। বাট দেখা যাক অ্যাট দি এন্ড কী হয়। সো রোনালদো না ওই হাইপটা এইভাবে তুলছে যে ওয়ার্ল্ড কাপকে ছোটো করা, যেহেতু আমি টুর্নামেন্টটাই জিততে পারতেছি না, আমি টুর্নামেন্টটাকে ছোটো করে দিই, কারণ ওয়ার্ল্ড কাপকে ও অ্যাজ এ 6-7 গেম টুর্নামেন্ট বানায় দিছে। হ্যাঁ, যেটা কিনা 2021 সালের ইন্টারভিউতে নিজে বলছে ওয়ার্ল্ড কাপ ইজ দ্য বিগেস্ট ড্রিম, ওয়ার্ল্ড কাপ জিতা তার জন্য ড্রিম। 2022-এ মেসি নেওয়ার পর এখন সেটা তার ড্রিম না, ওয়ার্ল্ড কাপ এখন 6-7 গেমের একটা টুর্নামেন্ট হয়ে গেছে। সো তুমি এমন একটা প্লেয়ার বা এমন একটা মেন্টালিটির মানুষ থেকে তুমি কি এক্সপেক্ট করো? সিরিয়াসলি ভাই, আজকের ম্যাচের মধ্যে এত স্টিঙ্কার পারফরমেন্স, 90 মিনিটে মাত্র 25টা টাচ নিছে মাত্র। বুঝতে পারতেছো জিনিসটা? একজন স্ট্রাইকার থেকে যে কিনা মেনলি ডি বক্সে পড়া থাকে। রোনালদো বেশিরভাগ ডি বক্সে, ওর যদি হিট ম্যাপ দেখতে যাও ও ডি বক্সে পড়ে থাকে, ওই জায়গায় শর্ট অন টার্গেট নাই। একটা মাত্র বিগ চান্স ক্রিয়েট হয়েছে, সেটাও ও মিস করছে। ওই চান্সে যদি ও বলটা ছাইরা দিত, ওর পিছে ব্রুনো ফার্নান্দেস বেটার চান্স নিয়ে বসা ছিল। ইভেন ব্রুনো ফার্নান্দেস ওয়াজ শক ভাই, ওর পায়ে বল যাইতেছিল না, ও নিজে পা আকবারাইয়া বলটা ঠেকাইতে গেছে। কেন ভাই? তোমার পিছে একজন আছে, তুমি কি চাও না তোমার দেশটা ম্যাচটা জিতুক? ইজি একটা জিতা ম্যাচ, সেখানে কিনা রোনালদোর একটা ভুলের কারণে ম্যাচটা হারা হয়েছে। হ্যাঁ আমি বলবো পুরা ম্যাচে পর্তুগাল অনেক ভালো খেলছে না, এরকম না, পুরা ম্যাচের মধ্যে পর্তুগাল অত ভালো খেলে নাই। পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড নিয়ে গেছে, সেকেন্ড বলতে পারো, কারণ ফার্স্টে স্পেন লয়ে যাবে অবভিয়াসলি, স্পেনের সেই ডেপথ আছে, বাট পর্তুগালের সেই ডেপথ আছে, পর্তুগাল সেটা কাজে লাগাইতে পারতেছে না। পর্তুগাল খুবই সুন্দর করে হ্যাঁ ভালো একটা মিডফিল্ড নিয়ে খেলা শুরু করছে, আমরা শুরুর দিকে ভালো পারফরমেন্সও দেখতেছিলাম, জাও নেভেসের একটা দুর্দান্ত হেডার গোল আইছে। বাট তারপর থেকে না দেখতেছিলাম যে ওরা মিডফিল্ডে বল খেলতেছিল, মিডফিল্ডে খালি পাস, মানে ফ্রন্ট পাস ব্যাক পাস, ফ্রন্ট পাস ব্যাক পাস, মিডফিল্ডে বল খেলতেছিল, নাথিং এলস। কোনো বড় চান্স ক্রিয়েট করতেছিল না বা একটা প্রেশার ক্রিয়েট করা সেটা করতেছিল না। তারা কঙ্গোকে খুবই ছোট মনে করে মানে আগাইতেছিল, ভাবতেছিল যে ইজিলি গোল হবে, একটা হয়েছে আরও হবে। বাট কঙ্গো ওরকম টিম না, কঙ্গো জানে তারা গ্রুপের মধ্যে সবচাইতে ছোট টিম, এই গ্রুপের মধ্যে সবচাইতে ছোট টিম বা উইক টিম যেটা হয়ে থাকে ওটা কঙ্গো। সো তারা সেটা ভেবেই খেলতে নামছে যে প্রতি ম্যাচে তাদের 100% দিতে হবে, 110% দিতে হবে। অ্যান্ড তারা তাই করছে, প্রতিটা প্লেয়ার হাই প্রেস করছে, প্রতিটা প্লেয়ার ফিজিক্যালি খেলছে, প্রতিটা প্লেয়ার নিজের 100% দিছে।
তারা মারাত্মক খেলছে ভাই, যার কারণে পর্তুগাল কোনো ভালোভাবে মানে ডি বক্সের ঢুকা ভালো চান্স ক্রিয়েট করতে পারতেছিল না। যখনই শট নিতেছিল সেটা ডিফ্লেক্ট হয়ে গেছিল। বিশেষ করে কঙ্গো যে মিডফিল্ডার কায়েমবে আছে, ও মারাত্মক খেলছে ভাই। আজকে মিডফিল্ড ও অনেকখানি কন্ট্রোলে রাখছে বলতে গেলে, হাই প্রেসের মাধ্যমে, বল কন্ট্রোলের মাধ্যমে বা বল উইনিংয়ের মাধ্যমে খুবই দুর্দান্ত গেম খেলছে, যার কারণে পর্তুগাল অত বেশি চান্স ক্রিয়েট করতে পারে নাই। অ্যাট দি এন্ড পর্তুগাল একটা লিড নিছিল যাও কনসেলোর গোল দিয়া, বাট সেটা ছিল অফসাইড, যার কারণে বাচ্চা গেছে। বাট পর্তুগালের সবচেয়ে বড় প্রবলেম হইতেছে তাদের টিম বিল্ডিং। একটা টিমকে বিল্ড করা হয় প্রতিটা টুর্নামেন্টের জন্য, একটা টিমকে বিল্ড করা হয় সেই টিমের বেস্ট প্লেয়ারের অ্যারাউন্ডে। তুমি যদি হিস্ট্রির কথা বলো বা ক্যারিয়ারের কথা বলো, রোনালদো ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার অফ পর্তুগাল হিস্ট্রি, বাট বর্তমানে সে ফুল ফর্মে নাই, সেই আগের ফর্মে নাই, বর্তমানে সে বেস্ট না পর্তুগাল টিমের যদি বর্তমান বেস্ট প্লেয়ার বলতে হয় সে হইতেছে ব্রুনো ফার্নান্দেস। সেই ব্রুনো ফার্নান্দেসের অ্যারাউন্ডে টিম না বানানো হইতেছে রোনালদোর অ্যারাউন্ডে। সিরিয়াসলি ভাই, এরকম করলে কোনো টিম ভালো পারফরমেন্স দিতে পারবে না, কোনো টিম থেকে একটারে 100% আনতে পারবে না। লিওনেল মেসি বর্তমানে এখনও আর্জেন্টিনার বেস্ট প্লেয়ার হিসাবে আছে, অ্যান্ড সেই টিমটা সেই অ্যারাউন্ডেই বানানো হয়েছে, যার কারণে মেসির আমরা ফুল আউটপুটটা দেখতে পারতেছি। ফ্রান্স কিলিয়ান এমবাপ্পের অ্যারাউন্ডে টিমটা বানানো, অ্যান্ড কিলিয়ান এমবাপ্পে নিজের 100% প্রতিটা ওয়ার্ল্ড কাপে দিতেছে। হালেন্ড নরওয়েকে একা টানতেছে, কারণ পুরো নরওয়ে তাকে ডেলিভার করতেছে, তার অ্যারাউন্ডে টিম বানানো হয়েছে, হাল্যান্ডও সেরকম পারফরমেন্স দিতেছে। সো তুমি তোমার টিমের সবচেয়ে যে স্ট্রং প্লেয়ার তার অ্যারাউন্ডে যদি টিম বানাও, সেই টিম ভালো পারফরমেন্স দিতে পারবে। বাট পর্তুগাল টিমটা না জিনিসটা পুরো উল্টা করতেছে। যদি স্কোয়াডের কথা বলি, রোনালদো সবচেয়ে বাজে প্লেয়ারও না স্কোয়াডের মধ্যে, আবার সবচেয়ে ভালো প্লেয়ারও না, বাট রোনালদোর অ্যারাউন্ডে যদি স্কোয়াডটা বানানো হয়, দিস স্কোয়াড কান্ট পারফর্ম ভাই। তোমার একটা টিম পারফরমেন্স দিতে হলে সব প্লেয়ারকে সমানভাবে পারফরমেন্স দিতে হবে। তুমি 90 মিনিট মাঠের মধ্যে খাড়ায় আসো, একটা কঙ্কালের মতো খাড়ায় আসো, 90 মিনিটে তুমি 25টা টাচ নিছো উইদাউট এনি শট অন টার্গেট। কোনো বিগ চান্স ক্রিয়েট করতে পারতেছো না তুমি। স্ট্রাইকার বিগ চান্স ক্রিয়েট করার কথা না, বাট তুমি সেটা কনভার্টও করতে পারতেছো না। একটা মাত্র চান্স এসে সেটাও কনভার্ট করতে পারো নি তুমি। সো পর্তুগালের দরকার ছিল ভাই হাফ টাইমের পরে রামোসকে শেষের দিকে নামানো হয়েছে, তাকে ভিতিনিয়ার পরিবর্তে রোনালদোকে 90 মিনিট খেলানোর দরকার কি? ওর এজ হয়েছে, নামের জন্য ওকে তুমি স্টার্টিং 11-এ রাখতে পারো, ওকে তুমি সাবস্টিটিউট হিসেবে রাখতে পারো, বাট ফুল 90 মিনিট একটা প্লেয়ারকে দেওয়া যার কিনা যে কিনা ফিনিশড হয়ে গেছে, যার কিনা ক্যারিয়ার অলমোস্ট শেষের পথে, এখন সৌদি লিগ টানতে পারো ভাই। সৌদি লিগ আর ওয়ার্ল্ড কাপ রাত দিন তফাত আছে। যাও ফিলিক্স, যে কিনা নিজের ক্যারিয়ারে কোনো সময় 20টা গোলও মারতে পারে না ইউরোপের কোনো লিগে, সে সৌদিতে যায় প্রথম সিজনে 20টা প্লাস গোল মারছে। তুমি যদি সৌদিকে এই জায়গায় কম্পেয়ার করো না ভাই, ইউ আর ম্যাড ম্যান। যদি সৌদির গোল তুমি এই জায়গায় ওয়ার্ল্ড কাপ, দ্য বিগেস্ট স্টেজ অফ ফুটবলে কম্পেয়ার করো, যদিও রোনালদোর জন্য এটা বিগেস্ট স্টেজ না, রোনালদোর জন্য এটা ড্রিম না, তাও জানি না রোনালদো ফ্যানরা কি লেগা পাগল হয়ে যায়। বাট অ্যাট দি এন্ড পর্তুগাল, যারা কিনা একটা ওয়ার্ল্ড কাপ ফেভারিট টিম, তারা এরকম পারফরমেন্স দেবে আমি আশা করি নেই। কঙ্গো খুবই ভালো খেলছে, খুবই মারাত্মক খেলছে, তাদের চান্স ক্রিয়েট হোক, তাদের প্রেসিং হোক, ফাইনাল থার্ডে তাদের যে অ্যাকশন বা তাদের যে রিয়াকশন টাইম হোক, খুবই দুর্দান্ত ছিল ভাই। ইভেন ম্যাচের শেষ মুহূর্তে আমরা এটা দেখছিলাম যে কঙ্গো পর্তুগালকে ডমিনেট করতেছিল। ফার্স্ট হাফের পর কঙ্গোর পজিশন পর্তুগাল থেকে কম ছিল, বাট সেকেন্ড হাফের পর কঙ্গোর পজিশন বাইরে গেছিলো, অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছিলো, কারণ তারা প্রেসের উপরে প্রেস করতেছিল। পর্তুগালের প্লেয়াররা ধমতি খেয়ে গেছিল, বল নিজের কাছে রাখতে পারতেছিল না, যার কারণে অ্যাট দি এন্ড এই ম্যাচকে আমরা ড্র হইতে দেখছি। খুবই খারাপ একটা স্টার্ট হয়েছে পর্তুগালের জন্য। বলতে গেলে দুইটা ওয়ার্ল্ড কাপ ফেভারিট স্পেন অ্যান্ড পর্তুগাল দুজন সেম কাহিনী হয়েছে। ওদিক দিয়ে বেস্ট প্লেয়ারকে নামানো হয় নাই, আর এদিক দিয়ে বেস্ট প্লেয়ারের অ্যারাউন্ডে টিম বানানো হয় নাই। বাট এত ডিজাস্টার ম্যাচ দেখার পর ভাই আমার তো শান্তি নেই, কারণ এর আগের রাত্রে আমি তিনটা ম্যাচ দেখছি, তিনোটাই মারাত্মক ম্যাচ ছিল। সো আমি একটা খারাপ ম্যাচ দেখা আমার ঘুমাইতো না, ফুটবল ফ্যান হিসাবে আমার ঘুমাইতো না, যার কারণে আমি ওয়েট করতেছিলাম ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া। দুটোটায় একটু স্ট্রং টিম আছে। ইংল্যান্ড বলতে পারো একটা ফেভারিট হিসাবেও আছে কিছু মানুষদের জন্য, কারণ তাদের টিমটা সেরকমভাবে বিল্ড করা হয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্থ ইট। কেননা সেই ম্যাচ খুবই মারাত্মক হয়েছে। সেই ম্যাচের মধ্যে খুবই ভালো চান্স ক্রিয়েট হয়েছে, গোল ক্রিয়েট হয়েছে, অনেক হাই স্কোরিং একটা গেম হয়েছে। 4 গোল ইংল্যান্ডের, 2 গোল ক্রোয়েশিয়ার। বাট বলতে গেলে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে ডমিনেট করছে। ক্রোয়েশিয়া আর ইংল্যান্ডের যেই কোয়ালিটি, ফুটবল কোয়ালিটি, দুটার মধ্যে অনেক তফাৎ। ইংল্যান্ড অনেকগুলো চান্স ক্রিয়েট করছে, বাট তাদের যে ফিনিশিং এত ভালো ছিল না। হ্যারি কেন আজকে অলমোস্ট একটা হ্যাট্রিক করতে পারতো, যেটা করতে পারে নাই, 2 গোল করছে। বাট ম্যাচের মধ্যে যদি বলতে যাই, আমার পারফরমেন্স যদি ভালো লেগে থাকে, হ্যারি কেনই আছে। আরও একটা প্লেয়ারকে আমার অনেক ভালো লাগছে, যেটা কিনা আমার রাইভেল টিম, সেটা হইতেছে জুড বেলিংহাম। জুড বেলিংহাম আজকের ম্যাচে খুবই দুর্দান্ত খেলছে। আর যার জন্য আমি আজকে ম্যাচটা বেশি গুরুত্ব দিয়ে দেখতেছিলাম, অ্যান্থনি গর্ডন, যেহেতু আমি ক্লাব লেভেলের খেলা দেখা থাকি, অ্যান্ড বার্সেলোনা আমার ফেভারিট টিম, আর অ্যান্থনি গর্ডন বার্সেলোনায় সাইন করছে।
তো আমি অ্যান্থনি গর্ডনের জন্য দেখতেছিলাম, বাট অ্যান্থনি গর্ডন এতটা বাজে পারফরমেন্স দিবে আমি সেটা আশা করি নেই ভাই। খুবই বাজে পারফরমেন্স দিছে। রোনালদো যেমন পর্তুগালের জন্য পারফরমেন্স দিছে, অ্যান্থনি গর্ডন সেম কাইন্ড অফ পারফরমেন্স দিছে। বাট বলতে গেলে অ্যান্থনি গর্ডন সাবস্টিটিউট হয়ে গেছে, রেশফোর্ড গোল মারছে, বাট এদিক দিয়ে রোনালদো সাবস্টিটিউট হয় নাই, কারণ যে কোচ ও রোনালদো ভক্ত, ও রোনালদোর পিছে পড়ে আছে। লাস্ট টাইম আমরা কোচের সাহস দেখছিলাম যে রোনালদো যেহেতু ভালো পারফরমেন্স দিতেছে না, রোনালদোর আমরা বেঞ্চে বসায় দিই, রামোসকে দিয়ে শুরু করাই। অ্যান্ড সেই কোচ অতটা সাহস দেখাইছে দেখা ওয়ার্ল্ড কাপের পরে তারা স্যাক মেরা দিছে। সো এই কোচ চায় না তার চাকরিটা চলে যাক, যার কারণে সাবস্টিটিউট করে নাই। বাট অ্যাট দি এন্ড ইংল্যান্ডের এই টিম থেকে আমি দেখতেছি যে ইংল্যান্ডের এই টিম খুবই মানে ডিপে যাবে এই কম্পিটিশনের, এমন হইতে ফাইনাল পর্যন্ত যেতে পারে। দেখা যাক অ্যাট দি এন্ড কী হয়, কারণ থমাস টুকল এই টিমটাকে সাজাইছে পুরো নিজের ইচ্ছা মতো। ইংল্যান্ডের বলতে গেলে স্টারের অভাব নেই, প্রতিটা পজিশনে 2-3টা করে স্টার প্লেয়ার আছে, বাট ইংল্যান্ড স্টার চুজ করে নাই। ইংল্যান্ড বলতে থমাস টুকল স্টার প্লেয়ার এত বেশি চুজ করে নাই, কারণ মিডফিল্ডেই তাদের স্টার প্লেয়ারের অভাব নেই। সে এতগুলো অ্যাটাকিং মিডফিল্ডার নিতে চায় নাই, যার জন্য তাকে অনেক বেশি ক্রিটিসিজমের শিকার হইতে হয়েছে। বাট সেগুলো সে কানে দেয় না। তার দায়িত্ব হলো সে রেজাল্ট আনবে, এই টিম বিল্ড করবে, এই টিম থেকে রেজাল্ট আনবে। তার মেন দায়িত্ব হইতেছে এটা, কে কী বললো না বললো ওটা তার কানে আসে যায় না। অ্যান্ড ঠিক তাই হইতেছে। ইংল্যান্ড তাদের ফার্স্ট ম্যাচে ক্রোয়েশিয়ার এগেনস্টে 4 গোল করছে। ক্রোয়েশিয়া কোনো নর্মাল টিম না ভাই, ক্রোয়েশিয়াও বলতে গেলে একটা মোটামুটি স্ট্রং লেভেলের টিমই আছে। অ্যান্ড যদিও ক্রোয়েশিয়া 2 গোল করছে, ক্রোয়েশিয়া ওয়াজ নট অ্যাট দ্য সেম লেভেল অফ ইংল্যান্ড ভাই। এই পুরো ম্যাচের মধ্যে ইংল্যান্ড ডমিনেট করছে। সো অ্যাট দি এন্ড আমার ইংল্যান্ডের ম্যাচটা খুবই ভালো লাগছে। আই এম লাকি যে ভাই আমি পর্তুগালের খেলা দেখা ঘুমায় যাই নাই, আমি ইংল্যান্ডের খেলার জন্য ওয়েট করছি। অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্থ ইট ভাই, পুরো ম্যাচ ইট ওয়াজ ওয়ার্থ ইট। 90 মিনিট দেখা খুবই মজা পাইছি, খুবই এন্টারটেনিং গেম হয়েছে। সো তোমরা যারা না দেখা থাকছো অবভিয়াসলি হাইলাইটটা যা দেখা নাও। সো এই হচ্ছে আজকের ম্যাচগুলো নিয়ে আমার রিভিউ। অ্যান্ড আরও 2টা ম্যাচ আছে সকালবেলা, ওইগুলো আমি দেখবো না। ওইগুলো শেষ হলে ফার্স্ট ডে, গ্রুপ পর্বের ফার্স্ট ডে যে ম্যাচগুলো আছে সবগুলো শেষ হয়ে যাবে। কালকে থেকে আমরা গ্রুপ পর্বের ডে 2 ম্যাচগুলো স্টার্ট হইতে দেখবো। সো রেডি হয়ে যাও, ওয়ার্ল্ড কাপ হ্যাজ ফাইনালি স্টার্টেড। সবগুলো ম্যাচ, সবগুলো টিম তাদের গেম খেলা লেছে। সো এখন আমরা বুঝে গেছি কোন টিমগুলো কীরকম পারফরমেন্স দিতেছে বা কোন টিম থেকে আমরা কীরকম এক্সপেকটেশন রাখতে পারি।